আমার বয়স কম, আমি আর পারছি না, কিন্তু তারপরও শীতের রাতে আমার গুহায় তার মেশিন জোরে জোরে দিল। আমি কান্না করছি আর বলছি, আস্তে আস্তে দাও, ব্যথা পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাদিয়া ভাবি। আজকের এই গল্পটা সম্পূর্ণ শুনলে তোমাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শুরু করা যাক। বিয়ের 2 বছর পরেও বর বোন ফারিহা এবং দুলাভাই তাহেরের সংসারে সাদিয়া ছিল এক মুক্ত বাতাস। সাদিয়া কেবল তাহেরের শালী ছিল না, ছিল বন্ধুর মতো। তাদের গ্রামের বাড়িতে ফারিহা আর তাহেরের ফ্ল্যাটে সাদিয়া তার বিশ্ববিদ্যালয় পড়া এবং চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য থাকত। তাহের একটি বেসরকারি ব্যাংকে ম্যানেজার পদে কর্মরত, শান্ত, দায়িত্বশীল এবং ফারিহার প্রতি গভীর শ্রদ্ধাশীল। ফারিহা একটু ঘরোয়া সংসার নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে। আর সাদিয়া, সে ছিল প্রাণবন্ত, কৌতুকপ্রিয় এবং আধুনিক মনোভাবের। এই নৈকট্য সৃষ্টি হয়েছিল খুব সাধারণ কিছু মুহূর্ত থেকে। রাতে যখন ফারিহা গভীর ঘুমে, তাহেরকে প্রায় অফিসের জরুরি কাজের জন্য ল্যাপটপ নিয়ে বসতে হতো, আর সাদিয়া তখন নিজের পড়ার টেবিলে বসে থাকত। একদিন গভীর রাতে ল্যাপটপে কাজ করতে গিয়ে তাহের দেখল সাদিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। তাহের, কি হলো সাদিয়া? এত রাত জেগে পড়ছ কেন? শরীর খারাপ লাগছে গু? সাদিয়া মাথা তুলে হাসার চেষ্টা করে বলল, না দুলাভাই, একটা কঠিন থিওরি মাথায় ঢুকছে না। কাল সকালেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে গে। তাহের চেয়ার ছেড়ে উঠে সাদিয়ার পাশে এসে দাঁড়াল। সে কিছুটা ইতস্তত করে বলল, দাও তো দেখি। আমি আর্টসের ছাত্র ছিলাম না, কিন্তু যদি কোনোভাবে সাহায্য করতে পারি। সাদিয়া তাকে বইটা এগিয়ে দিল। তাহের যখন মনোযোগ দিয়ে জটিল বিষয়টা ব্যাখ্যা করতে শুরু করল, তখন সাদিয়া অনুভব করল তার হৃৎপিণ্ড যেন একটু দ্রুত স্পন্দিত হচ্ছে। তাহেরের কণ্ঠস্বর, তার হাতের ইশারা, সবকিছুতেই ছিল এক ধরনের আন্তরিকতা, যা সে আগে কখনো অনুভব করেনি। বিষয়টি ব্যাখ্যা করার পর তাহের যখন তার মাথা থেকে হাতটা সরাল, তখন ভুলবশত তার আঙুল সাদিয়ার হাতের তালু ছুঁয়ে গেল। সামান্যতম স্পর্শ, কিন্তু দুজনই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সাদিয়া তাড়াহুড়ো করে বলল, ধন্যবাদ দুলাভাই, এখন ক্লিয়ার হয়েছে গু। তাহের যেন একটু অপ্রস্তুত হয়ে গেল, বলল, আরে না না, এবার ঘুমাও, এত রাত জাগা ঠিক না গু। সেই দিন থেকে তাদের মধ্যে এক অলিখিত বোঝাপড়া তৈরি হল। তাহের আর সাদিয়া প্রায় ফারিহার অগোচরে ছোট ছোট কৌতুক বিনিময় করত, বা গভীর রাতে পড়াশোনা কাজ নিয়ে আলোচনা করত। তাদের দুজনের হাসির শব্দগুলো প্রায়শই ফারিহার কানে পৌঁছাত না, কিন্তু সেই শব্দগুলোই যেন তাহের আর সাদিয়ার হৃদয়ে একটি নতুন সুর বাজাতে শুরু করেছিল। সেদিন ছিল ভরা বর্ষাকাল। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো অ্যাপার্টমেন্ট ব্লকে অন্ধকার নেমে এসেছিল। ফারিহা গ্রামের বাড়িতে তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন, তাই তাহের আর সাদিয়া ছাড়া আর কেউ ছিল না বাড়িতে। তাহের মোমবাতি জ্বালিয়ে ডাইনিং টেবিলের মাঝখানে রাখল। সাদিয়া তার বই গুছিয়ে রাখতে রাখতে বলল, দুলাভাই, মোমবাতির আলো কেমন যেন পুরনো দিনের নস্টালজিয়া লাগছে। না গি। তাহের মুচকি হেসে বলল, হুম, এমন দিনে চা আর বই নিয়ে বসে থাকা, এর চেয়ে শান্তির আর কিছু হয় না গে। সাদিয়া তার জন্য 2 কাপ চা বানিয়ে আন। মোমের হালকা আলো, দুজনের নীরবতা বেশ অস্বস্তিকর মনে হচ্ছিল। হঠাৎ তাহেরের চোখ গেল সাদিয়ার সদ্য ভেজা চুলের দিকে। সে বলল, বৃষ্টিতে ভিজেছিলে নাকি? চুলটা তো ভিজে আছে গি। সাদিয়া বলল, না, একটু আগে গোসল করেছি, কিন্তু আলো না থাকায় শুকানো হয়নি গি। তাহের কোনো দ্বিধা না করে বলল, ভিজে চুলে বেশিক্ষণ থেকো না, ঠান্ডা লেগে যেতে পারে গু। সে উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা ছোট তোয়ালে এনে সাদিয়ার দিকে এগিয়ে দিল। এটা দিয়ে মুছতে পারো। ফারিহার তোয়ালে গু। সাদিয়া তোয়ালেটা নিল, কিন্তু তাহের তখনও তার সামনে দাঁড়িয়ে। সাদিয়া ইতস্তত করে বলল, বসুন দুলাভাই, আমি নিজেই পারছি গু। তাহের যেন মোহের বসে একটু ঝুঁকে এলো। মোমবাতির অস্পষ্ট আলো সাদিয়ার মুখটি মায়াবী লাগছিল। তাহেরের চোখ তার ভেজা চুলের গোড়ায় নিবদ্ধ ছিল। নাও, আমি একটু সাহায্য করি বলেই তাহের অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে তার হাতটা বাড়িয়ে দিল। সাদিয়া যেন বাধা দিতে পারল না। তাহের খুব আলতো করে তোয়ালে দিয়ে সাদিয়ার চুল মুছতে শুরু করল। তাহেরের উষ্ণ হাতের স্পর্শ সাদিয়ার মাথার ত্বকে এক গভীর শিহরণ জাগিয়ে তুলল। তাদের দূরত্ব তখন ছিল মাত্র কয়েক ইঞ্চি। তাহেরের মনোযোগ ছিল কেবল চুলে, কিন্তু সাদিয়ার চোখ ছিল তাহেরের মুখের দিকে। সে দেখছিল তাহেরের ভ্রুয়ের সামান্য ভাঁজ, তার নিঃশ্বাস ফেলার গভীরতা,
এই মুহূর্তে তাহেরকে সাদিয়ার কাছে কেবল দুলাভাই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একজন আকাঙ্ক্ষিত পুরুষ। মুহূর্তটা ভেঙে গেল যখন মুচকি হেসে তাহের বলগ হয়েছে, এবার শুকিয়ে যাবে দ্রুত, না হলে ফারিহা এলে বকা দেবে যে তোমার খেয়াল রাখিনি গু। তাহের সরে গেল, কিন্তু সেই সামান্য স্পর্শ দুজনের হৃদয়ে এক গভীর ছাপ রেখে গেল। সাদিয়া অনুভব করল তাহেরের উপস্থিতি তার কাছে এখন আর কেবল পারিবারিক কর্তব্য নয়, এক গভীর ব্যক্তিগত আকর্ষণ। এরপর থেকে তাদের কথোপকথন আরও ব্যক্তিগত হতে শুরু করল। তাহের মাঝরাতে অফিস থেকে ফিরে দেখত সাদিয়া তখনও জেগে আছে। এক রাতে তাহের দরজা বন্ধ করে এসে বলল, সাদিয়া, একটা ব্যক্তিগত কথা বলব গু। সাদিয়া পড়ার ফাঁকে মাথা তুলে তাহেরের মুখের দিকে তাকাল। হ্যাঁ দুলাভাই, বলুন। কি? তাহের ধীরে ধীরে সাদিয়ার পাশে বসল। আমার মনে হয় ফারিহা আর আমার সম্পর্কের মধ্যে কেমন যেন একটা শূন্যতা তৈরি হচ্ছে। কি? সাদিয়া অবাক হয়ে গেল। কেন? কি হয়েছে? কি? তাহের দীর্ঘশ্বাস ফেল। ফারিহা খুব ভালো মেয়ে, কিন্তু তার পৃথিবীটা শুধু সংসার আর বাড়ি। সে আমার কাজের চাপ, আমার স্বপ্ন বা আমার ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টা করে না। তুমি হয়তো বুঝবে না গি। সাদিয়া সঙ্গে সঙ্গে বলল, আমি বুঝি দুলাভাই, আমি সব বুঝি। আপনার ভেতরে যে একজন শিল্পী লুকিয়ে আছে, যে কবিতা পড়তে ভালোবাসে, আর ফারিহা শুধু সিরিয়াল দেখে, এটা আমি খেয়াল করেছি। তাহের বিস্মিত চোখে সাদিয়ার দিকে তাকাল। তুমি কিভাবে জানলে গি? সাদিয়া হাসল। আমি আপনার শেলফের পুরনো ডায়েরি দেখেছি, তাতে লেখা কবিতাগুলো খুবই সুন্দর গু। তাহেরের মুখ উজ্জ্বল হয়ে গেল। এতদিনের চেপে রাখা কথা যেন কেউ শোনার জন্য প্রস্তুত ছিল। তারা সেই রাতে প্রায় 1 ঘণ্টা ধরে জীবনের দর্শন, অপূর্ণ আকাঙ্ক্ষা আর সম্পর্কের জটিলতা নিয়ে কথা বলল। কথা শেষে দুজনের চোখেই ছিল এক ধরনের শান্তি। তাহের যখন উঠল, তার হাতটা অজান্তেই সাদিয়ার কাঁধ ছুঁয়ে গেল। তাহের, তোমার সাথে কথা বলে মনটা হালকা হলো। সাদিয়া, ধন্যবাদ গু। সাদিয়া, আপনার মন খারাপ হলে আমাকে বলবেন, আমি সবসময় আপনার কথা শুনব। সেই রাতে তারা বুঝতে পারল, তাদের সম্পর্কের বাঁধন এখন আর শুধু দুলাভাই আর শালীর নয়, তারা একে অপরের অনুভূতি আর একাকিত্বের আশ্রয়স্থল হয়ে উঠেছে। কয়েক সপ্তাহ পরের ঘটনা। সাদিয়ার জন্মদিন ছিল। ফারিহা গ্রামের বাড়িতে থাকায় সে শুধু ফোন করে শুভেচ্ছা জানাল। সাদিয়া জানো তাহের খুব ব্যস্ত, হয়তো সেও কাজের চাপে ভুলেই গেছে। সন্ধ্যায় সাদিয়া যখন একা কফি খাচ্ছিল, তখন দরজায় নক হলো। তাহের হাতে একটা ছোট বাক্স আর একটা গোলাপ নিয়ে দাঁড়িয়ে। তাহের, দেরি করার জন্য দুঃখিত, অফিসে অনেক চাপ ছিল। শুভ জন্মদিন সাদিয়া গু। সাদিয়া অবাক হয়ে গেল। দুলাভাই, আপনি মনে রেখেছেন গু। তাহের হাসল। সেই হাসিটা সাদিয়ার হৃদয়ে যেন ঢেউ তুল। কি বলছ? তোমার জন্মদিন কি ভোলা যায়? সে ঘরে ঢুকে বাক্সটা সাদিয়ার হাতে দিল। বাক্সে ছিল একটি খুব সুন্দর এবং দামি পেন্ডেন্ট। সাদিয়া মুগ্ধ হয়ে বলল, এটা অনেক সুন্দর, কিন্তু এত দামি উপহার কেন গু? তাহের নরম গলায় বলল, তোমার মনটা যেমন সুন্দর, এই উপহারটা তার প্রতীক। তুমি পরবে এটা গু। সাদিয়া মাথা নেড়ে সম্মতি জানাল। পেন্ডেন্টটি গলায় পরিয়ে দেওয়ার জন্য সাদিয়া তার চুলগুলো সরিয়ে দিল। তাহের তার পিঠের খুব কাছে দাঁড়িয়েছিল। তাহের যখন আলতো হাতে পেন্ডেন্টের চেইনটা গলাতে পরাচ্ছিল, তখন তার আঙুলের সামান্য স্পর্শ সাদিয়ার পিঠে লাগল। এই স্পর্শে সাদিয়ার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। পেন্ডেন্ট পরানো শেষ হলে তাহের এক মুহূর্তের জন্য স্থির হয়ে সাদিয়ার ঘাড়ের কাছে তার উষ্ণ নিঃশ্বাস ফেল। এই নীরব গভীর মুহূর্তে দুজনেই যেন সবকিছু ভুলে গিয়েছিল। তারা কোথায় আছে, আর তাদের সম্পর্কের প্রকৃত পরিচয় কি। সাদিয়া আস্তে করে ঘুরে দাঁড়াল। তাদের চোখাচোখি হল। তাদের মাঝে আর কোনো দূরত্ব ছিল না। তাদের চোখ কথা বলছিল, যা শব্দে প্রকাশ করা কঠিন। সাদিয়া ধীরে প্রায় ফিসফিস করে, দুলাভাই, আমার খুব খারাপ লাগছে গু। তাহের গম্ভীর কণ্ঠে, কেন সাদিয়া, কি হয়েছে গু? সাদিয়া, আমি জানি না এটা ঠিক কিনা, কিন্তু আমি আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছি। এটা আমার জন্য খুব কষ্টের হচ্ছে গি। সাদিয়ার এই অকপট স্বীকারোক্তি তাহেরকে স্তব্ধ করে দিল।
তাহেরের চোখও আবেগে আর্দ্র হয়ে উঠল। সে যেন এতদিন ধরে ভেতরে চেপে রাখা তার নিজের অনুভূতিগুলো সাদিয়ার মুখে শুনতে পেল। তাহের আর নিজেকে সামলাতে পারল না। সে আলতো করে তার হাত সাদিয়ার গালে রাখল। তাহের, আমি জানি সাদিয়া, আমিও তোমার প্রতি একটা অন্যরকম আকর্ষণ অনুভব করি। যখন থেকে তুমি আমার জীবনে এসেছ, আমার একঘেয়ে জীবনটা পাল্টে গেছে। আমি জানি এটা ভুল, কিন্তু আমার মন আর মানছে না। অনুভূতির তীব্রতা যখন চরম সীমায় পৌঁছায়, তখন বিবেক আর সমাজের বাঁধন আলগা হয়ে যায়। তাহের ধীরে ধীরে সাদিয়ার আরও কাছে এলো। মোমবাতির অস্পষ্ট আলো তাদের চোখের ভাষা ছিল আবেগ আর অনুশোচনায় মিশ্রিত। তাহেরের ঠোঁট যখন সাদিয়ার কপালে আলতো করে ছুঁয়ে গেল, সেই মুহূর্তটি ছিল তাদের সম্পর্কের চূড়ান্ত মোড়। কপাল থেকে তাহেরের ঠোঁট যখন সাদিয়ার ঠোঁটের দিকে এগিয়ে এলো, সাদিয়া আর বাধা দিল না। সেও গভীর আকর্ষণে সাড়া দিল। তাদের প্রথম চুম্বন ছিল দীর্ঘ, আবেগপূর্ণ এবং এক গভীর নিষিদ্ধ ভালোবাসার স্বীকারোক্তি। সেই চুম্বনে ছিল এতদিন ধরে লুকিয়ে রাখা আকাঙ্ক্ষা, একাকিত্ব এবং সম্পর্কের জটিলতা। যখন তারা একে অপরের থেকে সরে এলো, সাদিয়া চোখ নামিয়ে লজ্জায় লাল হয়ে গেল। তাহেরের চোখে ছিল দ্বিধা এবং গভীর আবেগ। তাহের, সাদিয়া, আমরা কি করলাম? তার কণ্ঠে ছিল অনুতাপ আর চরম উত্তেজনা। সাদিয়া, আমি জানি না দুলাভাই, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে এটাই ঠিক। আমার মন যা চাইছে সেটাই হয়েছে। সেই রাতের পর তাদের সম্পর্ক এক নতুন এবং বিপজ্জনক স্তরে প্রবেশ করল। তারা একে অপরের কাছে প্রেমিকা প্রেমিক না হলেও তারা এখন একে অপরের গোপন দুর্বলতা এবং মানসিক আশ্রয়স্থল। তারা জানত ফারিহা ফিরে এলে তাদের সাবধান থাকতে হবে। তাদের এখন প্রতিটি চাহনি, প্রতিটি স্পর্শ এবং প্রতিটি কথাই লুকোতে হবে। তাহের কাজে যাওয়ার আগে সাদিয়ার ঘরে এসে ফিসফিস করে কিছু কথা বলে যেত, বা রাতে ফারিহা ঘুমালে সাদিয়ার রুমে এসে পড়া বা কাজের অজুহাতে কিছুক্ষণ কাটিয়ে যেত। তাদের এই গোপন সম্পর্ক তাদের মনে এক তীব্র উত্তেজনা এবং একই সাথে ভয়ের জন্ম দিচ্ছিল। তারা এখন কেবল দুলাভাইশালী নয়, তারা এক নিষিদ্ধ ভালোবাসার সঙ্গী। ফারিহা গ্রামের বাড়ি থেকে ফিরে আসার পর প্রথম সপ্তাহেই পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু খুব দ্রুতই সে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করতে শুরু করল। যদিও সাদিয়া ও তাহের নিজেদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে চলছিল, তবুও তাদের চোখের ভাষা আর কিছু ছোটখাটো আচরণ ফারিহার চোখ এড়াল না। দীর্ঘ নীরবতা। আগে সাদিয়া আর তাহের একসঙ্গে থাকলে হাসি ঠাট্টা চলত। এখন তারা কাছাকাছি এলে কেমন যেন একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করে। অতিরিক্ত মনোযোগ। ফারিহা লক্ষ্য করে রাতে তাহের যখন ল্যাপটপে কাজ করে, সাদিয়া আগের চেয়ে অনেক বেশিবার তার দিকে তাকায়। আবার সাদিয়া যখন রান্নাঘরে যায়, তাহের অকারণে রান্নাঘরের আশেপাশে ঘোরাফেরা করে। মোবাইল ফোন। তাহের আজকাল তার ফোন নিয়ে অনেক বেশি সচেতন। রাতে ফারিহার পাশে শুয়েও সে ফোনে ব্যস্ত থাকে এবং ফারিহা দেখলেই দ্রুত স্ক্রিন লক করে দেয়া। ফারিহা একদিন দেখেছিল তার একটা মেসেজ নোটিফিকেশনে কেবলস অক্ষরটা দেখা গিয়েছিল। একদিন রাতে ফারিহা তাহেরের জন্য চা বানাতে রান্নাঘরে এসেছিল। সাদিয়া তখন সেখানে দাঁড়িয়ে নিজের কফি বানাচ্ছিল। ফারিহা দেখল সাদিয়ার গলায় তাহেরের দেওয়া সেই পেন্ডেন্টটি ঝুলছে। ফারিহা, সাদিয়া, তোর গলায় এটা কি সুন্দর পেন্ডেন্ট! কে দিলে? তোর কি নতুন কোনো বয়ফ্রেন্ড হলো নাকি? সাদিয়া অপ্রস্তুত হয়ে গেল। সে তাড়াতাড়ি পেন্ডেন্টটা হাত দিয়ে চেপে ধরল। সাদিয়া কাঁপা কাঁপা স্বরে, না আপু, এটা আমার এক বন্ধু দিয়েছে জন্মদিনে গিয়ে। ফারিহা সন্দেহ নিয়ে তাকাল, কোনো বন্ধু? নাম কি? তুই তো কখনো বলিসনি। ঠিক তখনই তাহের রান্নাঘরে এলো। পরিস্থিতি আঁচ করতে পেরে সে দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। তাহের, কি হয়েছে ফারিহা? এত রাতে কিসের আলোচনা? ফারিহা সঙ্গে সঙ্গে তাহেরের দিকে ঘুরে প্রশ্ন করল, তোমরা কি কিছু লুকিয়ে যাচ্ছ আমার কাছ থেকে? সাদিয়ার এই পেন্ডেন্টটা কে দিয়েছে তাহের? তাহের এক মুহূর্তের জন্য সাদিয়ার দিকে তাকাল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আরে বাবা, এটা সাদিয়ার বন্ধু দিয়েছে। ও নিজেই তো বলল। তুমি এত সন্দেহ করছো কেন? চা দাও, মাথাটা ধরেছে। তাহেরের দ্রুত পরিস্থিতি বদলানোর চেষ্টা ফারিহার সন্দেহ আরও বাড়িয়ে দিল। সে সেদিন রাতে কোনো কথা না বললেও তার মনে একটা গভীর প্রশ্নচিহ্ন এঁকে গেল। ফারিহার সন্দেহ যখন চরমে, তখন সাদিয়া অস্থির হয়ে উঠল। সে বুঝতে পারছিল তাদের সম্পর্ক এভাবে চলতে থাকলে একদিন না একদিন ধরা পড়তেই হবে।
একদিন দুপুরে যখন ফারিহা তার ঘরে বিশ্রাম নিচ্ছিল সাদিয়া তাহেরের অফিসে ফোন করল। সাদিয়া প্রায় কান্নায় ভেঙে, দুলাভাই আমার খুব ভয় হচ্ছে। আপু আজ আমাকে পেন্ডেন্ট নিয়ে জিজ্ঞেস করেছে। সে সন্দেহ করছে তাহের গোপনে চাপা স্বরে, শান্ত হও সাদিয়া, আমি ওকে সামলে নেব। তুমি এখন থেকে সাবধানে থেকো। আমার দেওয়া পেন্ডেন্টটা এখন আর পরার দরকার নেই সাদিয়া, আমি পারছি না দুলাভাই। আপুর চোখের দিকে তাকাতে পারছি না। আমার মনে হচ্ছে আমি বিশ্বাসঘাতকতা করছি। আমাদের কি করা উচিত? তাহের দীর্ঘশ্বাস ফেল, আমি জানি এটা ভুল হচ্ছে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না সাদিয়া। তুমি আমার জীবনের সেই অংশ যা এতদিন আমার অপূর্ণ ছিল। চল আমরা একদিন সন্ধ্যায় দেখা করি। একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে গু। পরের দিন সন্ধ্যায় তাহের সাদিয়াকে বলল সে অফিসের কাজে বাইরে যাচ্ছে, কিন্তু সে শহরের অন্য প্রান্তে একটা কফিশপে সাদিয়ার সাথে দেখা করল। দুজনে মুখোমুখি বসতেই নীরবতা যেন ঘর বাঁধল। তাহের ক্লান্ত কণ্ঠে, সাদিয়া এভাবে আর কতদিন? আমরা ফারিহার সাথে প্রতারণা করছি আর একই সাথে নিজেদের ভেতরেও পুড়ছি। ও সাদিয়া চোখে জল নিয়ে, আমি জানি দুলাভাই, আমি সব ছেড়ে দিতে প্রস্তুত। এই শহর, এই বাড়ি, আমি চলে যাব এখান থেকে। আমি চাই না আপুর সংসার ভেঙে যাক। তাহেরের হাতটা কাঁপছিল। সে সাদিয়ার হাত ধরে টেবিলের উপর রাখল। তাহের, কিন্তু আমি কি তোমাকে যেতে দিতে পারব? তুমি ছাড়া আমার এই জীবনটা আবার আগের মতোই শূন্য হয়ে যাবে। আমি তোমার কাছে মিথ্যা বলতে পারব না। আমি তোমাকে ভালোবাসি সাদিয়া গি। সাদিয়া কাঁদতে কাঁদতে, আমিও আপনাকে ভালোবাসি দুলাভাই। কিন্তু এই ভালোবাসার পরিণতি কি? আপনি আপুকে ছেড়ে আসতে পারবেন? সমাজ আমাদের কিভাবে দেখবে? তাহের উঠে দাঁড়াও। আমার একটা পরিকল্পনা আছে। আমরা দুজনেই এই সম্পর্ক থেকে মুক্তি পেতে পারি না, কিন্তু আমরা ফারিহা বা সমাজ কাউকেই কষ্ট দিতে চাই না। আমার একটা পথ মনে আসছে গি। তাহের সাদিয়ার কানে ফিসফিস করে তার সেই কঠিন পরিকল্পনার কথা বলল। সাদিয়া প্রথমে চমকে গেল, তারপর দীর্ঘশ্বাস ফেলে যেন সেই নিষিদ্ধ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করল। কফিশপে বসে তাহের যে পরিকল্পনাটি বলেছিল তা ছিল তাদের সম্পর্কের তীব্রতা এবং সামাজিক বিবেকের মাঝে এক ভারসাম্য। তাহের বলল, আমরা দুজনেই জানি ফারিহা খুব সরল এবং আবেগপ্রবণ। যদি আমরা সরাসরি কিছু বলি তবে তার হৃদয় ভেঙে যাবে আর সমাজ আমাদের মেনে নেবে না। কি তাহের, আমার অফিসের পক্ষ থেকে আমাকে ইউরোপের একটি ব্রাঞ্চে 1 বছরের জন্য ডিপুটেশনে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা আমার ক্যারিয়ারের জন্য খুব বড় সুযোগ। সাদিয়া বিস্মিত হয়ে, কিন্তু এতে আমাদের কি হবে? তাহের, এটাই আমাদের সমাধান। আমি এই সুযোগটা কাজে লাগাব। আমি ইউরোপে চলে যাব আর তুমি এই শহরে থাকবে, তোমার পড়া শেষ করবে। এই 1 বছর আমরা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকব। কোনো যোগাযোগ নয়, কোনো টেক্সট নয়, কিছুই নয় গে। সাদিয়া, বিচ্ছিন্ন? কিন্তু কেন? তাহের, কারণ এই দূরত্বই আমাদের ভালোবাসার সত্যতা পরীক্ষা করবে। হয় এই দূরত্বে আমাদের নিষিদ্ধ আকর্ষণ ফিকে হয়ে যাবে আর আমরা যার যার স্বাভাবিক জীবনে ফিরতে পারব। আমি ফারিহার কাছে আর তুমি তোমার নতুন ভবিষ্যতের দিকে। অথবা যদি 1 বছর পরও আমাদের ভালোবাসা একইভাবে তীব্র থাকে তবে আমি ফিরে এসে ফারিহার সঙ্গে সম্মানজনকভাবে দূরত্ব তৈরি করব এবং আমাদের সম্পর্কের কথা স্বীকার করব। কিন্তু তার আগে ফারিহাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয় সেটার ব্যবস্থা করব। সাদিয়ার চোখ ছলছল করে উঠল। এটি ছিল এক কঠিন পরীক্ষা। 1 বছর ধরে ভালোবাসার মানুষকে সম্পূর্ণ ভুলে থাকার চেষ্টা করা। সাদিয়া দৃঢ় কণ্ঠে, ঠিক আছে দুলাভাই, এই 1 বছর আমরা আলাদা থাকব। আমাদের ভালোবাসা যদি খাঁটি হয় তবে আমরা আবার মিলিত হব, আর যদি না হয় তবে আমাদের এই গোপন সম্পর্ক এখানেই শেষ হবে। পরের দিন তাহের ফারিহাকে তার ইউরোপের ডিপুটেশন পাওয়ার কথা জানাল। ফারিহা প্রথমে মন খারাপ করলেও স্বামীর ক্যারিয়ারের কথা ভেবে রাজি হয়ে গেল। বিদায়ের আগের দিন গভীর রাতে তাহেরের ঘরে ফারিহা যখন ঘুমে মগ্ন, সাদিয়া নিঃশব্দে তাহেরের পড়ার ঘরে এলো। এটি ছিল তাদের শেষ দেখা। সাদিয়া কষ্টে, আপনি যাচ্ছেন দুলাভাই? আমি জানি না এই পরীক্ষা কত কঠিন হবে। তাহের সাদিয়ার হাত ধরেছিল। আমি জানি সাদিয়া, কিন্তু এটাই একমাত্র পথ। তুমি মন দিয়ে পড়াশোনা করো আর আমি তোমার অপেক্ষায় থাকব। তাহের আলতো করে সাদিয়ার কপালে চুম্বন করল। এটি ছিল প্রতিশ্রুতি আর বিচ্ছেদের এক মিশ্র চুম্বন। কোনো কথা না বলে, কোনো চিৎকার না করে তারা তাদের ভালোবাসাকে সময়ের হাতে তুলে দিল। তাহের ইউরোপে চলে গেল। তার বিদায়ের পর সাদিয়ার জীবন আবার স্তিমিত হয়ে গেল। 1 বছর কেটে গেছে। তাহের আর সাদিয়ার মধ্যে কোনো যোগাযোগ হয়নি।
সাদিয়া মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে এবং একটি সম্মানজনক সরকারি চাকরির পরীক্ষায় সফল হয়েছে। তার জীবন এখন অনেক গোছানো। সে তাহেরকে ভালোবাসে ঠিকই, কিন্তু সময়ের ব্যবধানে তার অনুভূতিতে পরিণততা এসেছে। অন্যদিকে তাহের ইউরোপে একাকিত্বে ভুগেছে, কিন্তু কাজের চাপে সে নিজেকে ব্যস্ত রেখেছিল। এই দূরত্ব তাকে বুঝতে শিখিয়েছে যে ফারিহার প্রতি তার দায়িত্ববোধ ও সম্মান থাকলেও সাদিয়া ছিল তার আত্মার সঙ্গী। তাহের দেশে ফিরল। ফারিহা তাকে খুব উষ্ণভাবে স্বাগত জানাল, কিন্তু তাহের আর দেরি করল না। সে ফারিহার সামনে বসল এবং অত্যন্ত বিনয় ও সততার সাথে নিজের মনের কথা বলল। সে সাদিয়ার নাম উল্লেখ না করে বলল, ফারিহা, আমি জানি তুমি খুব ভালো, কিন্তু আমি আমার জীবনের ভেতরের শূন্যতাটা পূরণ করতে পারিনি গু। তাহের আরও বলল, আমি 1 বছর ধরে চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসতে পারিনি। আর এটা তোমার প্রতি অন্যায় হচ্ছে। আমি চাই তুমি এমন একজনকে খুঁজে নাও যে তোমাকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারবে। ফারিহা প্রথমে প্রচণ্ড কষ্ট পেল, কেঁদে ফেল, কিন্তু তাহেরের সততা আর তার প্রতি সম্মান দেখে সেও পরিস্থিতি মেনে নিতে বাধ্য হল। কিছুদিন পর তাদের সম্মতিতে বিচ্ছেদ হল। তাহের যখন স্বাধীন হল তখন সে প্রথম সাদিয়ার সঙ্গে যোগাযোগ করল। তারা দুজনেই তখন ভিন্ন মানুষ, আরও পরিণত এবং কঠিন অভিজ্ঞতায় দীক্ষিত। তারা দুজনেই স্বীকার করল 1 বছরের দূরত্ব তাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করেছে। এই কঠিন পরীক্ষার পর তারা সিদ্ধান্ত নিল যে তারা আর ভালোবাসাকে লুকাবে না। এরপর তাহের এবং সাদিয়া আনুষ্ঠানিকভাবে একে অপরের প্রতি তাদের ভালোবাসার বন্ধন তৈরি করল। সমাজে কিছু সমালোচনা এলেও তাদের দীর্ঘ বিচ্ছেদ আর সততার মাধ্যমে ফারিহার সঙ্গে বিচ্ছেদ সবকিছুই ছিল সম্মানের সাথে করা। সাদিয়া আর তাহেরের রোমান্টিক গল্পটি ছিল এক নিষিদ্ধ প্রেমের, যা শুধুমাত্র সময়ের কষ্টিপাথরে পরীক্ষা দিয়েই পরিণতি লাভ করতে পেরেছিল। তারা একে অপরের জীবনে ফিরে এসেছিল, কিন্তু এবার আর শালির আর দুলাভাইয়ের পরিচয় নয়, বরং প্রেম ও জীবনসঙ্গী হিসেবে। গল্প এখানেই সমাপ্ত হল। আর বন্ধুরা, এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন।